হ্যালো স্টুডেন্টস, আজকের আমাদের টপিক হচ্ছে চ্যাপ্টার 4 জীববিদ্যা ও মানব কল্যাণ। এর মধ্যে আমাদেরকে পড়তে হবে অনাক্রমতা কাকে বলে, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, এগুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই জানি যে অনাক্রমতার ধারণা, অনাক্রমতা বলতে আমরা কি বুঝি। তাহলে দেখো, আমাদের দেহে কোনো ক্ষতিকর জীবাণু, ভাইরাস বা কোনো টক্সিক পদার্থ প্রবেশ করলে দেহ এক বিশেষ ব্যবস্থার সাহায্যে তাদের নির্মূল করে বা ধ্বংস করে। এই বিশেষ পদ্ধতিকে ইমিউনিটি বা অনাক্রমতা বলে। মানে আমাদের শরীরের মধ্যে যদি কোনো রোগ জীবাণু বা ভাইরাস, টক্সিক পদার্থ মানে কোনো ক্ষতিকারক পদার্থ যদি প্রবেশ করে তাহলে আমাদের দেহের ক্ষতি হবে। তো সেটা যাতে না হয় সেই জন্য আমাদের শরীরের মধ্যে একটা ব্যবস্থা আছে যার মাধ্যমে আমাদের শরীর সেই জীবাণুটাকে ধ্বংস করে দেয়। এই যে পদ্ধতিটা, এটাকেই বলা হয় ইমিউনিটি বা অনাক্রমতা। এবার আমরা জানব অনাক্রম্য তন্ত্র সম্পর্কে। আমরা জানি, তোমরা জানো যে অনেকগুলো কোষ মিলে কলা তৈরি হয়, অনেকগুলো কলা মিলে অঙ্গ তৈরি হয় এবং অনেকগুলো অঙ্গ একসাথে মিলে কি তৈরি হয়, তন্ত্র তৈরি হয়। তাহলে অনাক্রম্যতন্ত্র বিভিন্ন কোষের অ্যাকচুয়ালি কি, কোষের সমন্বয়। তো দেখো কি বলেছে, বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র, বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগ আক্রমণের হাত থেকে ও রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে তাকে অনাক্রম্যতন্ত্র বা ইমিউন সিস্টেম বলে। ঠিক আছে। আমাদের রক্তে উপস্থিত শ্বেতকণিকার বিকোষ এবং টিকোষ অনাক্রমতায় অংশগ্রহণ করে, মানে অনাক্রমতায় সাহায্য করে। ঠিক আছে। তাহলে বুঝতে পারলে অনাক্রমতা জিনিসটা কি, যে আমাদের শরীরে রোগ জীবাণু ঢুকলে সেটাকে আমাদের শরীরের একটা প্রসেস যেটার মাধ্যমে সেই রোগ জীবাণুকে ধ্বংস করে দিবে যাতে আমাদের কোনো রোগ না হয়, সেটাই হচ্ছে অনাক্রমতা। এবার দেখো কি বলেছে, সুতরাং অনাক্রম্যতন্ত্রের প্রাথমিক কাজ হলো দেহজ এবং বিজাতীয় বস্তুর পার্থক্য নির্ণয় করা এবং ওই বিজাতীয় বস্তুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। প্রথমে অনাক্রম্যতন্ত্রের তাহলে কাজটা কি, প্রথমে দেহজ ওটা ভালো না বিজাতীয় কোনো ক্ষতিকারক বস্তু সেটা জানবে, পার্থক্য নির্ণয় করবে, এবং তারপরে বিজাতীয় বস্তু যদি হয় মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, ভাইরাস এসব, তাহলে ওই বস্তুর বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করবে যার মাধ্যমে ওই ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করবে। এটা হচ্ছে অনাক্রমতার কাজ। এবারে দেখো অনাক্রমতার সংজ্ঞা। অনাক্রমতা বা ইমিউনিটি বলতে বোঝায় রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। ঠিক আছে। যে আমাদের শরীরে কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া যদি ঢুকে যায় তার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা, সেটাকেই বলছে অনাক্রমতা। ঠিক আছে। অনাক্রমতাকেই বলা হয় ইমিউনিটি। ঠিক আছে। তো অনাক্রমতা বা ইমিউনিটিতে মেইন যে দুটো জিনিস আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি। ঠিক আছে। এবার দেখো অ্যান্টিজেনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। যেসব বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাদের অ্যান্টিজেন বলে। মানে কি বলতো, আমাদের শরীরে যে ভাইরাস, ব্যাকটেরিয়া ওসব ক্ষতিকারক কোনো কিছু যদি আমাদের দেহে প্রবেশ করে তাহলে আমাদের রক্তে একটা বিশেষ ধরনের প্রোটিনের সৃষ্টি হয়। সেই প্রোটিনটাই ওই বিজাতীয় বস্তু মানে ওই জীবাণুগুলোকে ধ্বংস করে। তো রক্তের মধ্যে যে প্রোটিনটা সৃষ্টি হয় কি না, ওই প্রোটিনটাকে বলা হচ্ছে অ্যান্টিবডি। সেটা আমাদের শরীরে তৈরি হয়, আমাদের রক্তে তৈরি হয়, ওটা ওই জীবাণুটাকে ধ্বংস করে। তাহলে ওটা হচ্ছে অ্যান্টিবডি, যেটা আমাদের শরীরে সৃষ্টি হচ্ছে, জীবাণুকে ধ্বংস করছে। আর যে বাইরে থেকে যে বিজাতীয় বস্তুটা, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া প্রবেশ করছে, ওই জিনিসটাকেই বলা হচ্ছে অ্যান্টিজেন। সেটা শুধু এটা শুধু জীবাণু বলতে ভাইরাস, ব্যাকটেরিয়া শুধু অ্যান্টিজেন নয়, এর মধ্যে সব কিছুই পড়বে যেগুলো আমাদের শরীরের মধ্যে ঢুকলে আমাদের ক্ষতি করবে। ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে এবার তোমাদের বুঝতে সুবিধা হবে যে অ্যান্টিজেন কি। যেসব বিজাতীয় জীবাণু দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয়।
ঠিক আছে, তাদের অ্যান্টিজেন বলে। আমাদের যেগুলো শরীরে প্রবেশ করলে যেসব বস্তু আমাদের শরীরে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হবে তাকেই বলছি অ্যান্টিজেন। এবার অ্যান্টিজেনের উদাহরণ দেখো কি, প্রোটিন, বৃহদাকার পলিস্যাকারাইড, বৃহদাকার লাইপোপ্রোটিন, নিউক্লিয় প্রোটিন ইত্যাদি, এগুলো অ্যান্টিজেন রূপে কাজ করতে পারে। যখন এগুলো আমাদের দেহে প্রবেশ করলে আমাদের ক্ষতি করতে পারে অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে কি এইগুলো ভালো জিনিসও আমাদের দেহেই থাকে। দেখো এমনিতে তো আমাদের বডিতে প্রোটিন, পলিস্যাকারাইড, লাইপোপ্রোটিন, নিউক্লিয় প্রোটিন সবই আছে, সেগুলো ভালো জিনিস। কিন্তু কিছু কিছু এমন প্রোটিন, পলিস্যাকারাইড, নিউক্লিয় প্রোটিন আছে যেগুলো বাইরে থেকে, যেগুলো ক্ষতিকারক আমাদের শরীরের জন্য, সেগুলো যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের ক্ষতি করবে, তাহলে সেগুলো অ্যান্টিজেন রূপে গণ্য করা হয়। ঠিক আছে, এবার দেখো অ্যান্টিজেনের প্রকারভেদ। অ্যান্টিজেন দু রকমের হয়, এক্সোজেনাস অ্যান্টিজেন আর 2 নম্বর হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। এবার দেখো এক্সো, যে কোনো জায়গায়, এখন তোমরা পড়তে শুরু করলে জাস্ট লাইফ সায়েন্সটা ঠিক করে, এবার যত বড় হবে অনেক জায়গায় এক্সো আর এন্ডো এই দুটো ওয়ার্ড পাবে। এক্সো মানে হচ্ছে এক্স, বাইরে, ঠিক আছে, আর এন্ডো মানে ভিতরে। মনে থাকবে, এক্সো মানে দেহের বাইরে, আর এন্ডো মানে দেহের ভেতরে। ঠিক আছে, তাহলে বোঝাই যাচ্ছে যে এক্সোজেনাস অ্যান্টিজেন, এন্ডোজেনাস অ্যান্টিজেন কি, আইডিয়া করতে পারছো যে যে অ্যান্টিজেনটা দেহের বাইরে থেকে ভিতরে ঢুকবে সেটা বাইরে থাকে, বাইরে সৃষ্টি হয়, সেটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন। আর এন্ডোজেনাস অ্যান্টিজেন যেগুলো দেহের ভিতরেই সৃষ্টি হয় সেগুলো হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন। তো দেখো একটু তোমাদেরকে ভালো করে বলে দিই আমি। এই যে দেখো এবার কি, এন্ডোজেনাস অ্যান্টিজেন, যেসব অ্যান্টিজেন প্রাণীদেহের বাইরে উৎপন্ন হয় তাদের এক্সোজেনাস অ্যান্টিজেন বলে। যেমন পরাগরেণু, দূষক পদার্থ, রোগ সৃষ্টিকারী জীবাণু, এগুলো কি আমাদের দেহের মধ্যে থাকে? ভিতরে সৃষ্টি হতে পারে না, বাইরে থেকেই ঢুকবে। দূষক পদার্থ, বায়ু দূষণ, ধর বায়ু দূষণ হচ্ছে, তো সেই জন্য বাতাসে অনেক ক্ষতিকারক পদার্থ, দূষক পদার্থ থাকছে, সেগুলো অ্যান্টিজেন রূপে কাজ করছে, আমাদের শরীরে ঢুকছে, তো সেটাও বাইরে। পরাগরেণু, অনেক পরাগরেণু যেগুলো ক্ষতি করে আমাদের, তো সবই তো বাইরে, তাহলে এটা ওই জন্য কি এক্সোজেনাস অ্যান্টিজেন, মানে কি প্রাণীদেহের, এই যে দেখো লেখা আছে প্রাণীদেহের বাইরে, আর এক্সো। ঠিক আছে, এবার তাহলে এন্ডোজেনাস অ্যান্টিজেনটা কি? এন্ডো মানে কি বললাম, যে প্রাণীদের ভিতরে, প্রাণীদেহের ভিতরে। এই যে দেখো যেসব অ্যান্টিজেন প্রাণীদেহের ভিতরে উৎপন্ন হয় তাদের এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে। ঠিক আছে, যেমন কি উদাহরণ দেখে নাও, ইঁদুর, বেড়াল, ভেড়া, ঘোড়া প্রভৃতির লোহিত কণিকা, মানে কি আরবিসি, জানো এটা তোমরা, রেড ব্লাড কর্পাসল বা লোহিত কণিকা। লোহিত কণিকা অবস্থিত ফোর্সম্যান অ্যান্টিজেন। আর স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন অ্যান্টিজেন, এরা কি এন্ডোজেনাস অ্যান্টিজেন, দেহের ভিতরে। হৃৎপিণ্ড দেহের বাইরে কি থাকে? ভিতরে, তাহলে কি হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন অ্যান্টিজেন। আর এটাও আরবিসিও রক্তের মধ্যে থাকে, এগুলো সব ভিতরে, দেহের ভিতরে সৃষ্টি হওয়া অ্যান্টিজেন, তাহলে এগুলো কি এন্ডোজেনাস অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি একটু আগেই কি বললাম, অ্যান্টিবডি বলতে আমরা কি বুঝি, যে আমাদের দেহে যদি বাইরে থেকে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তাহলে আমাদের রক্তে একটা বিশেষ প্রোটিনের আবির্ভাব হয়, যেটাকে কি বলা হয়, অ্যান্টিবডি। তাহলে এবার দেখো অ্যান্টিবডির সংজ্ঞা। দেহের মধ্যে বাইরে থেকে অ্যান্টিজেন প্রবেশ করলে তাদের বাধা দেওয়ার জন্য যেসব প্রোটিনের আবির্ভাব ঘটে তাদের অ্যান্টিবডি বলে। ঠিক আছে, এবার দেখো সব অ্যান্টিবডি গ্লোবিউলিন নামে পরিচিত। অ্যান্টিবডির আর অপর নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে, এটা মনে রাখবে। হ্যাঁ, তারপর দেখো অ্যান্টিবডির আণবিক ওজন 1,50,000 থেকে 9 লক্ষর মধ্যে সীমিত থাকে। ঠিক আছে, শর্ট কোশ্চেন যদি আসে তাহলে এগুলো ভালোভাবে মনে রাখবে। তারপর প্লাজমা প্রোটিনের প্রায় 20% ইমিউনোগ্লোবিউলিন। এবার দেখো রক্ত বা ব্লাড, এর দুটো ভাগ, রক্তরস বা প্লাজমা, আর আরেকটা হচ্ছে রক্তকোষ। রক্তকোষের মধ্যে আবার 3টে ভাগ আছে, আরবিসি বা লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকা বা ডাব্লিউবিসি, আর অণুচক্রিকা। আর এদিকে রক্তরস বা প্লাজমা যে থাকে, তার মধ্যে প্লাজমাতে যত প্রোটিন থাকে সেটাকে যদি 100% ধরি, তো তার মধ্যে 20% হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি। ঠিক আছে, তাহলে অ্যান্টিবডির অপর নাম কি? ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে,
এবারে আমরা পড়ব ইমিউনোগ্লোবিউলিনের প্রকারভেদ। ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি 5 রকমের হয়। আইজি, আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই, এই 5টা। ঠিক আছে। আইজি মানে কি বলো তো? এই দেখো, আইজি মানে হচ্ছে আই দিয়ে, এই আই দিয়ে হচ্ছে ইমিউনো, আর এই জি দিয়ে গ্লোবিউলিন। ঠিক আছে। তাহলে আইজি মানে ইমিউনোগ্লোবিউলিন, তাহলে আইজিজি মানে কি? ইমিউনোগ্লোবিউলিন জি, আইজিএ ইমিউনোগ্লোবিউলিন এ, আইজিএম ইমিউনোগ্লোবিউলিন এম, আইজিডি ইমিউনোগ্লোবিউলিন ডি, আইজিই ইমিউনোগ্লোবিউলিন ই। তাহলে ইমিউনোগ্লোবিউলিন মানে কি বললাম? ইমিউনোগ্লোবিউলিন বা অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডির অপর নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। তাহলে ইমিউনোগ্লোবিউলিন ক রকমের? 5 রকমের। আইজিজি, আইজিএ, আইজিএম, আইজিডি, আইজিই। এটা মনে রাখার জন্য একটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এটা মনে রাখবে গাম ডে, এভাবে মনে রাখবে যে ইমিউনোগ্লোবিউলিন কয় প্রকার ও কী কী। তো এটা মনে রাখবে গাম ডে। মানে কি থেকে এটা বলো তো? এই যে আইজিজি এর জি, জি নিলাম, তারপরে আইজি এর এ নিলাম, আইজিএম এর এম বসালাম, আইজিডি এর ডি, আইজিই এর ই দিয়ে হয়ে গেল গাম ডে। এটা মনে রাখবে, মনে রাখার জন্য এই ইমিউনোগ্লোবিউলিন 5 প্রকারের। এটা থাকলে তাহলে মনে চলে আসবে। ঠিক আছে। তারপরে দেখো, এবার আমরা 5টা ইমিউনোগ্লোবিউলিনের সম্পর্কে পড়ব। দেখো, আইজিজি বা ইমিউনোগ্লোবিউলিন জি, এই প্রকার অ্যান্টিবডি রক্তে বেশি থাকে। তাহলে আইজিজি কোথায় থাকে? রক্তে বেশি থাকে, তবে লসিকা ও অন্ত্রেও পাওয়া যায়, কিন্তু রক্তে বেশি থাকে কি? আইজিজি। আর এদের কাজ কি? এরা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সক্ষম। আর এই দিকে দেখো, আমি একটা ছোট্ট করে দেখিয়েছি আইজিজি, এটা হচ্ছে আইজিজি এর গঠন। তোমরা জানো, আচ্ছা একটা জিনিস তোমরা জানো, মনোমার, ডাইমার এগুলো সম্পর্কে জানো? মনোমার, ডাইমার। মনো মানে 1, ডাই মানে 2। তাহলে মনোমার ইউজ হবে যখন একটা ইউনিট থাকবে, ডাইমার ইউজ হবে যখন 2টো ইউনিট থাকবে। তাহলে এটা দেখো, এটা হচ্ছে সিম্পল একটা স্ট্রাকচার, গঠন আইজিজি যে অ্যান্টিবডি তার এটা হচ্ছে গঠন, এটা একটাই। ঠিক আছে। এটা হচ্ছে মনোমার। তাহলে আইজিজি এটা মনোমার। ঠিক আছে। এরপরটা পড়ালে বুঝতে পারবে এই ব্যাপারটা ভালোভাবে। তারপরে দেখো, আইজিএ বা ইমিউনোগ্লোবিউলিন এ। দেখো, এই প্রকার অ্যান্টিবডি মনোমার ও ডাইমার হিসেবে থাকে। মনোমার মানে কি বললাম? 1, আর ডাইমার মানে 2। আর এটা কি? একটাই আছে, মানে মনোমার, এটা একটাই আছে মনোমার। আর নিচের দিকে দেখো একটা ছবি আমি এঁকেছি, এই যে এটা দেখো, ভালোভাবে দেখো ছবিটা। এখানে কি একটা, আর এরকম সেম, কিন্তু এখানে যদি ভাগ করো তাহলে এখান থেকে কাটতে পারবে যে এখানে একটা আর এটা একটা। তাহলে সেম এখানে যে একটা, এরকমই 2টো, তাহলে একটা, ওই জন্য এটা মনোমার, আর এটা 2টো, ওই জন্য ডাইমার। তাহলে আইজিজি এই মনোমার ফর্মে থাকে, কিন্তু আইজিএ এর কথা কি বলেছে? এই প্রকার অ্যান্টিবডি মনোমার ও ডাইমার হিসেবে থাকে। আইজিএটা মনোমার এরকমও থাকতে পারে, কিংবা এরকম ডাইমার 2 রকমই থাকতে পারে। ঠিক আছে। তারপর স্তন গ্রন্থি খরিত কোলস্ট্রামে এই প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে। তাহলে আইজিএ পর্যাপ্ত পরিমাণে কোথায় থাকে? এটা তোমাদের এমসিকিউ আসে, তাহলে বলবে কোথায়? স্তন গ্রন্থি খরিত কোলস্ট্রামে। ঠিক আছে। তারপর কি? তাছাড়াও আইজিএ কোথায় পাওয়া যায়? ঘাম, অশ্রু, লালা ইত্যাদিতে এদের উপস্থিতি লক্ষণীয়। এবার দেখো, আইজিএম ইমিউনোগ্লোবিউলিন এম এর সম্পর্কে আমরা পড়ব। এরা সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি। রক্তে এরা পেন্টামার হিসেবে থাকে। পেন্টা, যেমন বললাম মনো মানে 1, ডাই মানে 2, তেমন পেন্টা, 5কে পেন্টা বলে। তাহলে পেন্টামার হিসেবে থাকে। তার মানে এরা 5টা ওই রকম এক একটা, যে দেখালাম এই যে এটা একটা সাব ইউনিট, এটা একটা ছিল বলে মনোমার, এখানে 2টো সাব ইউনিট বলে ডাইমার। তাহলে এরপরে যেটা আইজিএম, তাহলে এটা 5টা সাব ইউনিট নিয়ে গঠিত, সেই জন্য বলেছি পেন্টামার। এখানে গঠনটা দেখো, এটা হচ্ছে আইজিএম এর গঠন, একটা, এই যে দেখো
একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। তাহলে এটা কি 5টা সাব ইউনিট নিয়ে গঠিত, ওই জন্য এটা হচ্ছে পেন্টামার। তাহলে দেখো সবগুলো কোনোটা হচ্ছে মনোমার, কোনোটা ডাইমার, কিন্তু এটা পেন্টামার। তাহলে কি এটা সব থেকে বড় অ্যান্টিবডি। এরকম এটা তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে যে সবচেয়ে বড় অ্যান্টিবডি কোনটি। তাহলে এরা সবচেয়ে বড় অ্যান্টিবডি কি? IgM। এটা রক্তে পেন্টামার হিসেবে থাকে। অ্যান্টিবডিগুলো প্রথমে বলেছি রক্তে থাকে, তাহলে দেখো রক্তে এরা পেন্টামার হিসেবে থাকে, ঠিক আছে। এরা লসিকা ও বি লিম্ফোসাইটের উপরিতলে অবস্থান করে। বি লিম্ফোসাইট তোমাদেরকে প্রথমে বললাম যে বি কোষ, শ্বেতকণিকার বি কোষ এবং টি কোষ অনাক্রমতায় অংশগ্রহণ করে। ওই বি কোষ যে বললাম না, ওই বি কোষকেই বলা হয় বি লিম্ফোসাইট, ঠিক আছে। তারপর দেখো IgD বা ইমিউনোগ্লোবিউলিন ডি কি বলেছে? এই প্রকার অ্যান্টিবডি রক্তে 0.2% থাকে। এরা মনোমার হিসেবে বি লিম্ফোসাইটের উপরিতলে সংলগ্ন থাকে। একটু করে আছে, ভালোভাবে পড়বে, ঠিক আছে। তাহলে এরা কি 0.2% থাকে রক্তে, আর কি 0.2% থাকে, আর মনোমার হিসেবে থাকে। কোথায় থাকে? বি লিম্ফোসাইটের উপরিতলে থাকে। এই স্ট্রাকচারটা দেখো, দেখো একটাই সাব ইউনিট, তাহলে এটা কি মনোমার, ঠিক আছে। এরপর দেখো IgE ইমিউনোগ্লোবিউলিন ই, রক্তে এর পরিমাণ নগণ্য, 0.1%, মানে নেই বললেই চলে, কিন্তু থাকে, মানে সব থেকে। তাহলে আমাদের রক্তে সব থেকে কম অ্যান্টিবডি যেটা পাওয়া যায় সেটা কি? IgE। আর সব থেকে বড় অ্যান্টিবডি কি? IgM, ঠিক আছে। দাঁড়ো, পরে আমি তোমাদেরকে এমসিকিউ জিজ্ঞাসা করব, এটা শোনো। এরা মনোমার অবস্থায় মাস্ট কোষ ও বেসোফিল শ্বেতকণিকার পর্দায় অবস্থান করে। দেখো এরও স্ট্রাকচার একটাই, এটা হচ্ছে একটা মনোমার। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞাসা করছি, তোমরা কমেন্টে জানাবে। দেখি তোমরা কেমন ভিডিও দেখলে, কেমন পড়াশোনা করছো। তাহলে তোমরা বলবে কমেন্টে যেটা, সেটা হচ্ছে যে সব থেকে বড় অ্যান্টিবডি কোনটি, রক্তে সব থেকে কম পরিমাণ অ্যান্টিবডি কোনটা থাকে, আর কোলোস্ট্রামে কোন অ্যান্টিবডি পাওয়া যায়, কোন অ্যান্টিবডি সবচেয়ে বড়, আর যে কী কী ফর্মে থাকে কোষের মধ্যে, আমাদের রক্তের মধ্যে অ্যান্টিবডি কী কী ফর্মে থাকে, এগুলো আমাকে তোমরা জানাবে। দেখি তোমরা কেমন পড়াশোনা করছো। এবার আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যান্টিবডির গঠন। এটা হচ্ছে একটা অ্যান্টিবডির গঠন। দেখো অ্যান্টিবডির গঠন, এই যে পিঙ্ক কালারের এগুলো দেখছো, এগুলোতে দেখো কী লেখা আছে? ভারী চেন। আর এই সবুজ এগুলো হচ্ছে হালকা চেন। তাহলে একটা অ্যান্টিবডির গঠনে কি লিখবে? যে অ্যান্টিবডির দুটো, এ দেখো একটা, দুটো, তাহলে দুটো ভারী চেন এবং দুটো হালকা চেন দ্বারা গঠিত। ভারী মানে কি? ভারীকে ইংলিশে কি বলে? হেভি। হেভির ফার্স্ট অক্ষর কি? H। তাহলে এই ভারী চেনকে বলা হয় কি? H চেন, ঠিক আছে। তারপর হালকা, হালকাকে কি বলে? লাইট। সেই জন্য এই লাইটের ফার্স্ট অক্ষর কি? L, সেই জন্য হালকা চেনকে L চেনও বলা হয়। এবং এর গঠনটা দেখো এরকম, মানে অনেকটা ওয়াই আকৃতির মতন। তো সেই জন্য বলা হয় যে আমাদের অ্যান্টিবডির আকৃতি হচ্ছে ওয়াই আকৃতির, ঠিক আছে। আর এই যে এগুলো দেখছো, এগুলো হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খল, ঠিক আছে। কি? পলিপেপটাইড শৃঙ্খল। তোমরা জানো প্রোটিনে কোন শৃঙ্খল থাকে? প্রোটিনে থাকে পলিপেপটাইড শৃঙ্খল, ভালোভাবে মনে রাখো। প্রোটিনে থাকে পলিপেপটাইড শৃঙ্খল। আর আগেই বলেছি অ্যান্টিবডি হচ্ছে প্রোটিন, তাহলে এগুলো সব হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খল বা পলিপেপটাইড চেন, ঠিক আছে। এবার এই চেনগুলো, এগুলো কি? অ্যান্টিবডি রক্তে থাকে। তো রক্তে এমনি যদি এগুলো সব এক একটা চেন থাকে তাহলে তো সব আলাদা আলাদা ঘুরে বেড়াবে। তো সেই জন্য এদের মধ্যে দরকার বেঁধে রাখার দরকার, বেঁধে রাখতে হবে, নইলে একসঙ্গে এরকম স্ট্রাকচার হবে না, ঠিক আছে। তো সেই জন্য কি, এই যে দেখো এর মধ্যে এই দুটোর মাঝে SS লেখা আছে, দেখো এর মধ্যেও SS লেখা আছে, এখানেও। এগুলোর মানে হচ্ছে S দুটো, যেমন বললাম মনোমার দুটো, ডাইমার, তো সেরকম দুটো S আছে বলে ডাই, আর S মানে এটা হচ্ছে সালফাইড, তাহলে ডাই সালফাইড বন্ড। তাহলে এই ডাই সালফাইড বন্ড দ্বারা এরা যুক্ত থাকে, ঠিক আছে। তাহলে অ্যান্টিবডিটা কি? অ্যান্টিবডি হচ্ছে একটা প্রোটিন।
ওই জন্য এগুলো কি পলিপেপটাইড চেন দ্বারা গঠিত। আর তোমরা জানো কি, না জানলে জেনে নাও, প্রোটিনগুলো হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে প্রোটিন অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যোগ হয়ে তৈরি হয় প্রোটিন। তো এই যে ভারী চেনগুলো, এই ভারী চেনে 400টারও অধিক, তো 400রও অধিক অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি এই ভারী চেনগুলো। ঠিক আছে, এবং এই হালকা চেনগুলো 200টা অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। আর এই যে 4টা পলিপেপটাইড চেন পরস্পর ডাইসালফাইড বন্ড দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, যুক্ত হয়ে অয় আকৃতি ধারণ করে। ঠিক আছে, তার মানে কি, এটাকে যদি হাফ করো মানে এইভাবে, তাহলে এখান থেকে যদি ভাগ করে দাও, তাহলে এই দিকে একটা পার্ট, এই দিকে একটা পার্ট হচ্ছে, তাহলে প্রত্যেকটা অর্ধাংশ কি, একটা হালকা চেন, একটা ভারী চেন, একটা হালকা চেন, একটা ভারী চেন নিয়ে গঠিত। তারপরে এই যে দেখো, প্রত্যেকটা ভারী হালকা সব চেনের সামনে যে এই অঞ্চলটুকু থাকছে একে বলা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল, আর বাকি যে অংশটা থাকছে সেটা হচ্ছে অপরিবর্তনশীল অঞ্চল। এই পরিবর্তনশীল অঞ্চলকে বলা হয় ভ্যারিয়েবল রিজিয়ন। কি বলা হয়? ভ্যারিয়েবল রিজিয়ন। ভ্যারিয়েবলের ভি থেকে পরিবর্তনশীল অঞ্চলকে বলা হয় ভি অঞ্চল। ঠিক আছে, এই যে ভি অঞ্চল। তারপরে এই যে তারপর বাকি অংশটা বলা হয় অপরিবর্তনশীল অঞ্চল। অপরিবর্তনশীল মানে কি, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থেকে সি, সেই জন্য এটাকে বলা হয় সি অঞ্চল। আর এই যে দেখছো পরিবর্তনশীল অঞ্চল, এইখানে একটা জায়গা থাকে যেখানে অ্যান্টিজেনগুলো এর সঙ্গে বন্ধন গঠন করে, অ্যান্টিজেন বন্ধনকারী অঞ্চল থাকে। মানে এই যে ফার্স্টে এই যে অনাক্রমতার ধারণাতে আমরা পড়লাম, কি পড়লাম, যে জেন প্রবেশ করলে অ্যান্টিবডি তৈরি হয়, দিয়ে ওই একটা প্রসেস হয় যার মাধ্যমে অ্যান্টিজেনগুলোকে ধ্বংস করে। তো প্রসেসটা কি, যে যে অ্যান্টিবডিগুলো যে তৈরি হয়, এবার অ্যান্টিজেনটা আসবে, এখানে একটা সাইট তৈরি হয় থাকে আগে থেকেই, যেখানে অ্যান্টিজেনটা এখানে এসে জয়েন্ট হয়ে যায়, দিয়ে ওটাকে তখন ধ্বংস করে দেয়। তো ঠিক আছে, থাকি যে দেখো এই অঞ্চলে অ্যান্টিজেন বন্ধনকারী অঞ্চল থাকে। ঠিক আছে, হয়ে গেল অ্যান্টিজেনের গঠন, পড়ে নিবে ভালোভাবে এগুলো সব। তারপর দেখো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পার্থক্যটা সোজা আছে, আমি একটু বলে দিচ্ছি। অ্যান্টিজেন, অ্যান্টিবডি। অ্যান্টিজেন হলো দেহে অনুপ্রবিষ্টকারী বহিরাগত বস্তু, অ্যান্টিজেন বাইরের বস্তু যেটা আমাদের ক্ষতি করে। অ্যান্টিবডি হলো অ্যান্টিজেনের উপস্থিতিতে উৎপন্ন অ্যান্টিজেন প্রতিরোধী বস্তু। আসলে অ্যান্টিজেন অ্যান্টিবডি ধারণাটা কী বলো তো? তোমরা একটা কথা শুনেই থাকবে যে কাউকে যদি পক্স হয় তাহলে সেকেন্ড বার আর পক্স হয় না। কেন বলো তো? পক্স কেন হয়? যখন পক্সের রোগ জীবাণুটা, যখন জীবাণু অর্থাৎ অ্যান্টিজেন আমাদের শরীরের মধ্যে ঢুকে, তখন ওকে পক্স হলো, কিন্তু অ্যান্টিজেনটা ঢুকলো বলে ওর শরীরে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। এবার ওই রক্তে কিন্তু থেকেই যায় অ্যান্টিবডিটা। এবার সেকেন্ড বার যদি পক্সে ভালো হয়ে গেল, এবার সেকেন্ড বার পরে কখনো যদি ওই মানুষটাকে আবার পক্স হয়, তাহলে অ্যান্টিবডি আগেই যেহেতু ওরা থাকে রক্তে আমাদের উপস্থিত, তো ওই অ্যান্টিজেনটাকে ধ্বংস করে দেয়, সেই জন্য আর হয় না। বুঝতে পেরেছো? তারপরে সেকেন্ড দেখো পার্থক্য, রাসায়নিক প্রকৃতিতে এরা প্রোটিন। অ্যান্টিজেন রাসায়নিক প্রকৃতিতে এরা প্রোটিন, তবে গ্লাইকোপ্রোটিন পলিস্যাকারাইড জাতীয়ও হতে পারে। রাসায়নিক প্রকৃতিতে এরা সবসময় প্রোটিন। আমি প্রথম থেকে তোমাদেরকে বলে এসেছি যে অ্যান্টিবডি হচ্ছে আমাদের রক্তে সৃষ্টি হওয়া প্রোটিন, তাহলে অ্যান্টিবডি শুধুমাত্র প্রোটিন। আর অ্যান্টিজেনটা প্রোটিনও হতে পারে, গ্লাইকোপ্রোটিনও হতে পারে, পলিস্যাকারাইডও হতে পারে। তারপর দেখো, এরা সাধারণত লোহিত কণিকার কোষ পর্দার উপরিতলে বা জীবাণুর উপরিতলে অবস্থান করে। তাহলে অ্যান্টিজেনের উদাহরণ দিতে গিয়ে আমি তোমাদেরকে বলেছি ফোর্সম্যান অ্যান্টিজেন ইঁদুরের লোহিত কণিকার উপরিতলে থাকে। তাহলে এরা কি সাধারণত লোহিত কণিকার কোষ পর্দার উপরিতলে বা জীবাণুর উপরিতলে অবস্থান করে। আর অ্যান্টিবডি কি, এরা সাধারণত প্লাজমায় থাকে। প্লাজমা মানে আমি তোমাদেরকে একটু আগে একটা চার্ট দেখালাম, রক্তর দুটো পার্ট, রক্তকোষ আর রক্তরস বা প্লাজমা। তাহলে কি, বারবার আমি তোমাদেরকে বলেছি যে অ্যান্টিবডি যেটা আমাদের রক্তে তৈরি হয়, অর্থাৎ কি রক্তরসে বা প্লাজমায়। ওকে, তারপর দেখো অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডির সৃষ্টি হয়। অ্যান্টিজেনটা ঢুকে তাহলেই কিন্তু অ্যান্টিবডিটা তৈরি হয়। আর কি, অ্যান্টিবডির প্রভাবে অ্যান্টিজেন সৃষ্টি হয় না, অবশ্যই অ্যান্টিজেন ঢুকলে তবেই আমাদের রক্তে অ্যান্টিবডি তৈরি হয়। তারপর দেখো অ্যান্টিজেন অনাক্রম্য তন্ত্রকে উদ্দীপিত করে, আর অ্যান্টিবডি
দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে। তাহলে অনাক্রম্যতা প্রথমে বলেছি কি, কোনো রোগ জীবাণু প্রবেশ করলে একটা পদ্ধতি আমাদের শরীরের মধ্যে একটা প্রসেস হয় যেটার মাধ্যমে ওই অ্যান্টিজেনটাকে নষ্ট করে দেয়। তাহলে অ্যান্টিজেনটা কি অনাক্রম্যতন্ত্রকে উদ্দীপিত করলো, আর অ্যান্টিবডি কী করলো, দেহর প্রতিরক্ষায় অংশগ্রহণ করলো এই অ্যান্টিজেনটাকে মেরে ফেলে। ওকে, আজকে এই পর্যন্তই, পরের দিন বাকিটুকু পড়াবো। সবাই ভালোভাবে পড়া করবে।